সিনেমার শুরুতে ব্লিঙ্কে নামের একটা ট্রোল আমাদের আগের সমস্ত গল্প জানায়। বলে শত শত বছর আগে মানুষ আর ট্রোলদের মধ্যে একটা বিরাট লড়াই হয়েছিল। একদিকে ছিল মানুষ আর ভালো ট্রোল, আর অন্যদিকে ছিল খারাপ ট্রোল। সেই সময়কার এক মহান জাদুকর মার্লিন শান্তি বজায় রাখার জন্য একটা শক্তিশালী অ্যামুলেট তৈরি করে। এই অ্যামুলেট একজন ট্রোলকে ট্রোল হান্টার হিসেবে বেছে নেয়। এরপর ট্রোল হান্টারের নেতৃত্বে সব লড়াই শেষ হয়ে যায়, আর ট্রোলরা মাটির নিচে মানুষদের চোখের আড়ালে শান্তিতে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন একটা খারাপ ট্রোল সেই সময়কার ট্রোল হান্টার কাঞ্জিকরকে মেরে ফেলে, যার পর অ্যামুলেট প্রথমবার জিম নামের একটা মানুষকে ট্রোল হান্টার হিসেবে বেছে নেয়। জিম এখন স্কুলে পড়তো, এই জন্য তার কাজে তার কিছু বন্ধুরাও তাকে সাহায্য করতে থাকে। এক রেডিয়ন প্ল্যানেট থেকে আসা আজা আর ক্রেল নামের দুজন এলিয়েনও জিমের বন্ধু ছিল। এরা সেখানকার রাজা রানীর ছেলে মেয়ে ছিল। এরপর সকলে মিলে পৃথিবী আর আর্কেডিয়া শহরকে অনেক ক্ষতির হাত থেকে বাঁচায়, কিন্তু সবশেষে ট্রোল হান্টার এক লড়াইয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসে। আর্কেন অর্ডার নামের এক দুষ্ট জাদুকরের টিম তার অ্যামুলেটটাকে নষ্ট করে দেয়। এই টিমের মধ্যে 3 জন সদস্য ছিল, নারী, স্ক্যারেল আর বেলরক, যাদের কাছে প্রকৃতি, বরফ আর আগুন এই 3 ধরনের এলিমেন্ট কন্ট্রোল করার শক্তি ছিল। এরপর সকলকে অবাক করে দিয়ে নারী ভালো হয়ে যায় আর জিমদের সাথে যুক্ত হয়। বাকি 2 জনের এটা পছন্দ হয় না। তারা এখন জেনেসিস সিলস নামের কিছু একটা খোলার পরিকল্পনা করছে, যেটা পৃথিবীতে মহা বিপদ নিয়ে আসবে। এর জন্য তাদের নারীরও প্রয়োজন, তাই তারা নারীকে খুঁজে বেড়াচ্ছে। এখন পৃথিবীর ট্রোল হান্টারের সব থেকে বেশি প্রয়োজন ছিল, কিন্তু অ্যামুলেটটা হারানোর পর জিম সংশয় ছিল যে সে এখনো ট্রোল হান্টার আছে কিনা। পরের দৃশ্যে নারী তার বন্ধু ডুক্সি আর আর্চির সাথে ট্রেনে করে কোথাও যাচ্ছিল। ডুক্সি একজন জাদুকর ছিল, আর আর্চিও কোনো সাধারণ বিড়াল ছিল না। সে একটা ড্রাগনের ছেলে ছিল, যে ইচ্ছে মতো নিজের রূপ পরিবর্তন করতে পারত। একটা সময় হঠাৎ তাদেরকে স্ক্যারেল আর বেলরক খুঁজে পেয়ে যায়। ডুক্সি তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু দুজনেই অনেক শক্তিশালী ছিল। এই সময় পোর্টালে করে জিম আর তার গার্লফ্রেন্ড ক্লিয়ারও এখানে চলে আসে। ক্লিয়ারও কোনো প্রকারের শ্যাডো ম্যাজিক করতে পারত। যেহেতু এখন জিমের কাছে কোনো শক্তি ছিল না, এই জন্য সে একটা এলিয়েন টেক দিয়ে লড়াই করতে শুরু করে। এই সময় আর্চি ট্রেনের পিছনের গেট খুলে টুবি আর আর্গ নামের একটা ট্রোলকে ভিতরে নিয়ে নেয়। এরপর টুবি বাকি সাথীদের তৈরি থাকতে বলে। ক্রিলের কাছে জাদু থামিয়ে দেওয়ার একটা রেডিয়েশন ডিভাইস ছিল। তারা ট্রেন এক জায়গায় থামিয়ে এটাকে স্ক্যারেল আর বেলরকের উপরে ব্যবহার করত। এর মানে এগুলো তাদের আগে থেকেই তৈরি করা প্ল্যান ছিল। এরপর ট্রেন লোকেশনে আসলে টুবি ব্রেকটাকে টেনে ধরে, তখন হঠাৎ ব্রেকটা ভেঙে যায়। ট্রেনটা না থেমে একভাবে আগে যেতে শুরু করে। এটা দেখে স্টুয়ার্ড নিজেদের গাড়িটাকেই ট্রেনের নিচে নিয়ে চলে আসে আর ডিভাইসটাকে অন করে দেয়। কিন্তু তারা কিছুক্ষণের জন্যই ট্রেনের নিচে থাকতে পারে। এদিকে জিম বেলরকের সাথে ফাইট করতে শুরু করে, কিন্তু অ্যামুলেট না থাকায় সে জিততে পারে না। বেলরক তাকে মেরে নিচে ফেলে দেয়। ক্লিয়ার একটা পোর্টাল বানিয়ে জিমকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে ডুক্সিও স্ক্যারেলের সাথে পেরে উঠছিল না আর ট্রেনটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু স্পিড অনেক বেশি ছিল। আগে ট্রেনটা রাস্তা থেকে নিচে পড়ে যায়, তখন ডুক্সি রাস্তা বানিয়ে দেয়। এর জন্য কারোর বেশি ক্ষতি হয় না। এরপর স্ক্যারেল কিছু জনকে বন্দি করে নেয়। বেলরক নারীকে নিয়ে যেতে শুরু করে, তখন ডুক্সি নারীকে ধরে ফেলে। স্ক্যারেল আর বেলরক বলে নারীকে না নিয়ে যেতে দিলে তারা সবাইকে মেরে ফেলবে। আর্চি ডুক্সিকে নারীকে ছেড়ে দিতে বলে, কারণ এখন তারা লড়াই করলে জিততে পারতো না। ডুক্সি কোনো উপায় খুঁজে পায় না, তবে বুদ্ধি করে সে নিজেদের সোল এক্সচেঞ্জ করে নেয়। এরপর এখানে পুলিশ চলে আসে আর তারা সকলকে গ্রেপ্তার করে নেয়। জেলের মধ্যে পুলিশ তাদের কাছে এই ঘটনার ব্যাপারে জানতে চায়, কিন্তু কেউই কিছু বলে না। তবে টুবি ভুল করে জাদু আর এলিয়েনদের ব্যাপারে সবকিছু বলে দেয়, কিন্তু পুলিশরা তার কথাই বিশ্বাস করে না। এরপর ক্রেল ভুয়া সিবিআই সেজে দুটো রোবটকে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে এখানে বাকিদের মুক্ত করতে চলে আসে। তবে হঠাৎ একটা রোবট খারাপ হয়ে যায় আর পুলিশরা তাদের ব্যাপারে জেনে যায়। নারী জাদু করে সকলকে বাইরে নিয়ে চলে আসে। পরের দৃশ্যে স্টিংলার নামের একটা ট্রোলকে দেখতে পায়। এখন জিমের অবস্থা ভালো ছিল না। বেলরকের সাথে লড়াইয়ে তার 3টে হাড় ভেঙে গিয়েছিল। তবে জিমের এটা ভেবে বেশি খারাপ লাগছিল যে সে এখন আর ট্রোল হান্টার নেই। স্টিংলার জিমকে সান্ত্বনা দিয়ে বলে সব হিরোরাই খারাপ সময় ফেস করে, এখন তাকে নিজের সাথীদের কথা ভেবে একটু পিছিয়ে যাওয়া উচিত। বারবারা জিমের মন ভালো করার জন্য তাকে স্টিংলারের দেওয়া রিংটা দেখায়। এর মানে এখন স্টিংলার আর বারবারা একসাথে থাকতে চলেছে। জিম এটা দেখে খুবই খুশি হয়ে যায়। একসময় স্টিংলার তার টিচার ছিল, এমনকি একবার যখন ট্রোল আর মানুষদের সম্পর্ক ভালো ছিল না তখন স্টিংলার জিমকে মারারও চেষ্টা করেছিল, কিন্তু আজকে তারা একসাথে রয়েছে। জিম স্টিংলারকে নিজের মেন্টর হিসেবে পেয়ে খুবই খুশি হয়ে যায় আর বলে এটা তার জন্য অনেক বড় ব্যাপার। এরপর ক্লিয়ার জিমের সাথে দেখা করতে আসে। জিম তার সাথে নিজের দুশ্চিন্তা শেয়ার করে আর ট্রোল হান্টার না হওয়ার কথাটা বলে। ক্লিয়ার জিমকে সান্ত্বনা দিয়ে বলে ট্রোল হান্টার না হলেও সে সব সময় তাকে পছন্দ করবে। অন্যদিকে ক্যাসেলের কন্ট্রোল রুমে সকলে নিজের কাজ করছিল। হঠাৎ ক্রিল একটা সিগন্যাল পায় যে তার বোন আজা অ্যাক্রিডিয়ন প্ল্যানেট থেকে ফিরে চলে এসেছে। আজার বয়ফ্রেন্ড স্টিভ এটা জেনে খুবই খুশি হয়ে যায় আর সে আজাকে দেখতে কিস করে ফেলে। আজা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর স্পেসশিপ থেকে একটা ছেলে বের হয়। স্টিভ মনে করে আজা হয়তো নতুন বয়ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, কিন্তু এরপর সে জানতে পারে এটা হচ্ছে তার
তারই ক্লাসমেট ইলাই, যে এখন একদম পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, আজ স্টিভকে জানায় তাদের ক্ষেত্রে 7 বার কিস করলে মেয়েরা নয় বরং ছেলেরা প্রেগনেন্ট হয়ে যায়। একথা শুনে টবি হাসতে শুরু করে। দেখতে দেখতে হঠাৎ স্টিভ প্রেগনেন্ট হয়ে যায়। পরের দৃশ্যে জিম কন্ট্রোল রুমে আসে। ব্লিঙ্কি মার্লিনের একটা বই থেকে সকলকে আর্কেন অর্ডার আর জেনেসিস সিলসের কথা বলে। আর্কেন অর্ডার টিম পৃথিবীর 3 প্রান্ত থেকে প্রকৃতির শক্তিতে পরিপূর্ণ 3টে টাইটানকে জাগিয়ে পৃথিবীর মাঝখানে যুক্ত হলে পৃথিবী ধ্বংস হয়ে আবার সবকিছু নতুন করে শুরু হবে। আর এই আর্কেডিয়া শহরই হচ্ছে পৃথিবীর মূল কেন্দ্রবিন্দু। জিম এটাকে আটকানোর জন্য নারীর কাছে স্ক্যারেল আর বেলরকের ঠিকানা জানতে চায়। নারী বলে সে জানে না বাকিরা কোথায় আছে। পরের দৃশ্যে আমরা নারীর শরীরে থাকা ডুক্সিকে দেখতে পাই। স্ক্যারেল আর বেলরক তাকে নিয়ে জেনেসিস সিল খুলতে শুরু করে, কিন্তু কোনো কাজই হয় না, কারণ নারী এখন এখানে ছিল না। যখন তারা ডুক্সির ব্যাপারে জানতে পারে, তার জাদু ভেঙে নারীকে ফিরিয়ে আনতে শুরু করে। এর জন্য ডুক্সির শরীরে থাকা নারীরও অনেক কষ্ট হতে শুরু করে। নিজের শরীরে ফিরে যাওয়ার আগে নারী বাকিদের কিছু কথা বলে যায়। ট্রোল হান্টার 9th কনফিগারেশন বানাবে আর ক্রোনোস্ফিয়ার সবকিছু ঠিক করবে। ট্রোল হান্টার সবকিছু জানে। জিম যেহেতু ট্রোল হান্টার ছিল, এই জন্য বাকিরা তার কাছে এর ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু জিম জানায় সেও এই ব্যাপারে কিছুই জানে না। এর সাথে জিম বলে সে এখন ট্রোল হান্টার নেই। একথা শুনে আজা জিমকে একটা নতুন অ্যামুলেট দেয়, যেটা সে মার্লিনের অ্যামুলেটের ব্লুপ্রিন্ট থেকে তৈরি করেছিল, আর এর মধ্যে অ্যাক্রিডিয়ন প্ল্যানেটের স্টোন ছিল। এরপর ডুক্সি জানায় সে এমন এক জায়গায় ছিল যেখানে ট্রেন পরিবর্তন করা হয়। এমন জায়গা পৃথিবীতে অনেক ছিল। ক্লিয়ার বলে সে নারীকে ট্রেস করে পোর্টালের সাহায্যে তাদের সেখানে নিয়ে যেতে পারবে। এরপর সকলে লোকেশনে চলে আসে, কিন্তু এখানে তারা সামনে কিছুই দেখতে পায় না। জিম সকলকে চারিদিকে খুঁজে দেখতে বলে। ডুক্সি মাঝখানে একটা সিম্বল থেকে বুঝতে পারে এখানে জাদু করা হয়েছে। এরপর ডুক্সি জাদু ভেঙে দেয় আর আর্কেন অর্ডার সকলের সামনে চলে আসে। জিম তাদের আটকানোর জন্য অ্যামুলেটটা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু কিছু একটা কারণে এটা কাজ করে না। বাকিরা রিচুয়াল থামানোর জন্য এক এক করে আক্রমণ করতে শুরু করে। আর্কেন অর্ডার নিজেদের চারিদিকে একটা শিল্ড বানিয়ে রেখেছিল, এই জন্য তাদের কিছুই হচ্ছিল না। সবশেষে আর্কেন অর্ডারের রিচুয়াল কমপ্লিট হয়ে যায় আর তারা এখান থেকে গায়েব হয়ে যায়। এটা দেখে জিম বলে আমি হেরে গেলাম, অ্যামুলেট হেরে গেল। পরের দৃশ্যে গ্রিনল্যান্ডে একটা বিশাল বরফের টাইটান বের হয়, যেটাকে স্ক্যারেল কন্ট্রোল করছিল। এমনিভাবে ব্রাজিলেও একটা টাইটান বের হয়। নারী এখন নিজের কন্ট্রোলে ছিল না, বাকি দুজন তার উপরে জাদু করেছিল। এরপর সাউথ চায়নাতে বেলরকের টাইটান বের হয়, আর এখন তারা তিনজনে একসাথে আর্কিডিয়া শহরের দিকে যেতে শুরু করে। জিমদের হাতে পৃথিবীকে বাঁচানোর জন্য 18 ঘন্টা সময় ছিল। জিম সকলকে নিয়ে একটা মিটিং করে। ব্লিঙ্কি বলে ক্রোনোস্ফিয়ার শেষবার ট্রোল ড্রাগনদের কাছে দেখা গিয়েছিল। আর্চির বাবা চার্লিও একজন ড্রাগন ছিল, এই জন্য ক্রোনোস্ফিয়ার খুঁজতে তার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ছিল ট্রোল হান্টার 9th কনফিগারেশন তৈরি করবে। এটার ব্যাপারে কেউই বুঝতে পারে না। এছাড়া জিম ট্রোল হান্টার হওয়া সত্ত্বেও এখন সেটাতে পরিবর্তন হতে পারছিল না। সবশেষে পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। আজা বলে সময় থাকতে আমাদের সব মানুষকে অন্য প্ল্যানেটে নিয়ে যেতে হবে, কিন্তু ক্রেল বলে পৃথিবী ছাড়া ঠিক হবে না, এর মতো আর কোনো প্ল্যানেট নেই। জিম বলে সে অ্যামুলেটের উপর ভরসা করে আর সকলকে তার উপর ভরসা করতে হবে। অ্যামুলেট কোনো কারণেই তাদের একসাথে করেছে। জিম ভেবে দেখে অ্যামুলেট মার্লিনের জাদুতে চলে, কিন্তু এর মধ্যে মার্লিনের স্টোন নেই। এখন মার্লিনের ম্যাজিক্যাল লাঠি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু এক্সকালিবার থেকে তারা মার্লিনের স্টোন পেতে পারত। সবশেষে জিম 3টে টিম বানায়। স্টুয়ার্ট আর ক্রেলকে এক্সকালিবার আনতে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়, আর ক্লিয়ার নিজের টিমকে নিয়ে ক্রোনোস্ফিয়ার খুঁজতে যাবে এবং বাকিরা টাইটানদের একসাথে হওয়া থেকে আটকানোর চেষ্টা করবে। মিটিং এখানেই শেষ হয়ে যায়। তবে এরপর আজা ক্রেলকে বলে জিম এক্সকালিবার পাথর থেকে বের করতে পারবে না, এর জন্য তাদের একটা প্ল্যান বি দরকার, আর সে অ্যাক্রিডিয়ন প্ল্যানেটে খবর পাঠিয়ে দেয়। এর সাথে একটা সিক্রেট ওয়েপনকে রেডি করতে বলে। মিশন শুরু হওয়ার আগে সকলে নিজের কাছের লোকেদের সাথে দেখা করে নেয়। ক্লিয়ার জিমকে সান্ত্বনা দিয়ে বলে তারা একসাথে সবকিছু ঠিক করে নেবে। এই সময় এখানে টবি চলে আসে, আর সে জিমকে বলে তার কাছে তেমন কোনো শক্তি নেই, এই জন্য ব্লিঙ্ক বুঝতে পারছে না তাকে কোন টিমে রাখবে। জিম টবিকে বলে সে সবসময় তার সাথে থাকবে, এতে সে কিছুটা মোরাল সাপোর্ট পাবে। টবি বলে মোরাল সাপোর্ট হচ্ছে সব থেকে সাধারণ শক্তি। পরের দৃশ্যে আর্চি নিজের বাবা চার্লির কাছে আসে। অনেক সময় পর আর্চিকে দেখে চার্লি বলে পৃথিবীকে বাঁচিয়ে তার এখন দেখা করতে আসার সময় হলো। আর্চি তাকে ক্রোনোস্ফিয়ারের কথা বলে আর জানায় পৃথিবীকে বাঁচাতে তাদের এটা লাগবে। চার্লি বলে ক্রোনোস্ফিয়ার অনেক শক্তিশালী, এর মধ্যে অতীত ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। ট্রোল ড্রাগন জুংশি এটাকে কখনো চোখের আড়াল হতে দেয় না। ক্রোনোস্ফিয়ার খুঁজতে যাওয়া মানে মৃত্যুর মুখে হাত দেওয়া। সবশেষে চার্লি নিজের ছেলের সাথে কিছুটা সময় কাটানোর জন্য ক্রোনোস্ফিয়ার খুঁজতে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা উড়ে চায়নার হংকং শহরে চলে আসে। এখানে মাটি নিচে ট্রোল ড্রাগনদের এক বিরাট রাজ্য ছিল। ব্লিঙ্কি হর্ন গ্যাজেল নামের একটা চাবি দিয়ে দেওয়ালের মধ্যে গেট বানাতে শুরু করে। এমন সময় এখানে কিছু পুলিশ চলে আসে। ব্লিঙ্কি কথা বলে তাদের বোঝাতে শুরু করে, কিন্তু পুলিশরা হিন্দি বুঝতে পারে না আর ব্লিঙ্কির উপরে আক্রমণ করে দেয়। এর উত্তরে চার্লিও পুলিশদের উপর আক্রমণ করে দেয়। সবশেষে হর্ন গ্যাজেল দিয়ে দরজা বানিয়ে তারা ট্রোল ড্রাগনদের রাজ্যে চলে আসে। এই সময় জুংসি ক্রোনোস্ফিয়ার দিয়ে চার্লিদের আসার খবর জানতে পেরে যায়। রাস্তায় যেতে যেতে ক্লিয়ার চার্লিকে বলে জুংসি ক্রোনোস্ফিয়ারের থেকে যদি চোখ না সরায় তাহলে তারা এটাকে নেবে কিভাবে। চার্লি বলে আমি ভাবছিলাম হয়তো তোমার কাছে এর কোনো প্ল্যান আছে।
এরপর হঠাৎ কিছু ট্রোল গার্ড তাদের ঘিরে ফেলে। আর্চি সুযোগ বুঝে এক জায়গায় লুকিয়ে পড়ে। চার্লি গার্ডদের বলে, খেলা না করে সোজা তোমাদের লিডারের কাছে নিয়ে চলো। পরের দৃশ্যে জিম কিছু জনকে নিয়ে গ্রিনল্যান্ডে স্কারেলকে আটকাতে চলে আসে। এখন ডুক্সি কিছু জনদের নিয়ে ব্রাজিলের নারীকে আটকাতে এসেছিল। এরপর ডুক্সি আর্কার ক্যালিস্টারের সাহায্যে নারীর একদম কাছে চলে আসে, কিন্তু নারী তাকে আবার নিচে ফেলে দেয়। এটা দেখে ক্যালিস্টার নিচে আগে যেতে শুরু করে। ডুক্সি জাদু করে টাইটানের হাত পা বেঁধে দেয়। সবশেষে ক্যালিস্টা নারীর একদম কাছে পৌঁছে যায়। তখন নারী তাকে ধরে সূর্যের আলোয় নিয়ে চলে আসে। এর জন্য ক্যালিস্টা পাথরে পরিবর্তন হয়ে মারা যায়। সঙ্গে সঙ্গে টাইটানটাও নিজেকে মুক্ত করে নেয়। এটা দেখে ডুক্সি আর আর্ক দুজনেই খুবই হতাশ হয়ে যায়। এদিকে জিম বরফের টাইটানের উপর বারবার কামান দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু এতে টাইটানটির তেমন ক্ষতি হয় না। এই জন্য জিম টাইটানটির কাছে কিছু ডাইনামাইট নিয়ে যাওয়ার কথা ভাবে। এটা খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল। স্টিংলার বলে এই শীতে ওড়ার চেষ্টা করলে তার পাখনা জমে যাবে, তবে সে একটা উপায় খুঁজে পায়। এরপর সে একটা দড়ি টাইটানের গায়ে আটকে দেয়। জিম সেটাই ঝুলে আগে যেতে শুরু করে। একটা সময় দড়িতে টান বেড়ে যায় আর টাইটানটা ক্যাসেলটাকে নিচে নামিয়ে দেয়। স্টিংলার ক্যাসেলটাকে সামলানোর চেষ্টা করে। এরপর হঠাৎ দড়িটা টাইটানের গা থেকে বেরিয়ে যায় আর জিম নিচে পড়ে যায়। এটা দেখে স্টিংলার জিমকে বাঁচাতে চলে আসে। এরপর স্টিংলার জিমকে বলে, আমি একবার তোমাকে মারার চেষ্টা করেছিলাম, ভালো হয়েছে আমি এটাতে সফল হইনি, তোমার মায়ের খেয়াল রেখো। এরপর সে ডায়নামাইটটা নিয়ে টাইটানের দিকে চলে যায়। একটা বড় ব্লাস্ট হয় আর টাইটানটা ভেঙে নিচে পড়ে যায়, কিন্তু ধীরে ধীরে সে আবার নিজেকে ঠিক করে নেয় আর আগে যেতে শুরু করে। স্টিংলারের স্যাক্রিফাইস এমনি বৃথা চলে যায়। স্টিংলারের মৃত্যুতে বারবারা খুবই দুঃখ পায়। জিম এর জন্য নিজেকে দোষী ভাবতে শুরু করে। বারবারা তাকে বলে, তোমার যেটা প্রয়োজন মনে হয়েছে তুমি করেছো, এটা স্টিংলারের নিজের সিদ্ধান্ত ছিল। যাই কিছু হয়ে যাক না কেন তুমি কখনো হার মেনো না। এই সময় টুবি এসে জিমকে জানায় হংকং এ ক্লিয়ারের সাথে তাদের কানেকশন কেটে গেছে, তাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। এদিকে ট্রোল ড্রাগনদের রাজ্যে গার্ডরা চার্লি আর বাকিদের জুংসির কাছে ধরে নিয়ে আসে। একসময় জুংসি আর চার্লি একে অপরের শত্রু ছিল, এই জন্য জুংসি সকলের সাথে খুবই খারাপ ব্যবহার করে আর তাদের মেরে ফেলার হুমকি দেয়। এইসব দেখে আর্চি আর থাকতে পারে না আর সে হঠাৎ গার্ডদের উপর আক্রমণ করে দেয়। ক্লিয়ার নিজেকে মুক্ত করে ফেলে আর সে ব্লিঙ্কিকেও মুক্ত করে দেয়। আগে জুংসি ক্রোনোস্ফিয়ারের মধ্যে দেখতে পায় আর্চি তার কাছ থেকে ক্রোনোস্ফিয়ারটা নিয়ে নেবে। এরপর এমনটাই হয়, হঠাৎ আর্চি ক্রোনোস্ফিয়ারটাকে নেওয়ার চেষ্টা করে, তখন সেটা ভুল করে নিচে পড়ে যায়। আর্চি সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে সেটাকে ধরে নেয়। এরপর সকলে এখান থেকে পালাতে শুরু করে। পরের দৃশ্যে জিম বাকিদের নিয়ে হংকং এ চলে আসে। এখন বেলরকও এখানে চলে এসেছিল আর সে একভাবে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ আজা কিছু একটা সিগন্যাল পায়। এরপর তাদের একজন সাথী বারবাটোস একটা বড় রোবট নিয়ে এখানে চলে আসে। এই রোবটটার নাম হচ্ছে গান রোবট। এটাকে ইলাই ডিজাইন করেছিল। এরপর বেলরক আর রোবটটার মধ্যে ফাইট শুরু হয়। এদিকে পালানোর সময় জুংসি চার্লিদের মাঝপথে আটকে দেয় আর তাদেরকে ক্রোনোস্ফিয়ারটাকে ফিরিয়ে দিতে বলে। ক্লিয়ার ক্রোনোস্ফিয়ারের মধ্যে দেখতে পায় আগে ব্লিঙ্কির উপরে কিছু পাথর পড়বে, এই জন্য সে ব্লিঙ্কিকে সরিয়ে দেয় আর ব্লিঙ্কি বেঁচে যায়। তবে এর জন্য ক্রোনোস্ফিয়ারটা তার হাত থেকে পড়ে যায়। জুংসি ক্রোনোস্ফিয়ারটাকে তুলে অনেক খুশি হচ্ছিল, কিন্তু এরপর তার উপরেও কিছু পাথর পড়ে যায় আর সে এখানেই মারা যায়। বাইরে এখন রোবট আর টাইটানের মধ্যে তুমুল লড়াই চলছিল। সবশেষে রোবটটা টাইটানকে মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে সকলেই খুবই খুশি হচ্ছিল, কিন্তু এরপর হঠাৎ বেলরক উঠে পড়ে আর সে লাভা দিয়ে রোবটের উপর আক্রমণ করে দেয়। রোবটের বেশিরভাগ অংশ নষ্ট হয়ে যায়। সময় থাকতে থাকতে বারবাটোস বাইরে চলে আসে। এখন তাদের লড়াইয়ের জন্য ব্রিজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল আর সেটা যে কোনো সময় ভেঙে পড়তো। আর যা সকলকে বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। ক্লিয়ার আর বাকিরা এখনো ট্রোলদের রাজ্যে ছিল, এই জন্য জিম যেতে রাজি হয় না। এরপর ব্লিঙ্কি হর্ন গেজেল দিয়ে দেওয়ালে গেট বানাতে শুরু করে। হঠাৎ হর্ন গেজেলটা ভেঙে যায় আর এটার একটা টুকরো জিমদের দিকে পড়ে যায়। জিম ভাঙা টুকরোটাকে তুলে নিয়ে গেট বানাতে শুরু করে, যদিও এর জন্য তার হাত পুড়ে যায়। এরপর ক্লিয়ার আর ব্লিঙ্কি বাইরে চলে আসে। ভিতরে চার্লি কিছু ট্রোলদের আটকাতে ব্যস্ত ছিল, সে বাকিদের বাইরে চলে যেতে বলে, কিন্তু আর্চি তাকে না নিয়ে বাইরে যেতে রাজি হয় না। এর জন্য সে জিমকে ডুক্সিকে তার হয়ে বিদায় জানাতে বলে। এরপর গেটটা বন্ধ হয়ে যায়। এখন দুজনই এখানে আটকে গিয়েছিল। আর্চি নিজের বাবাকে বলে এখন তারা এখানে কি করবে। চার্লি বলে এখানকার রাজা হয়ে গেলে কেমন হয়। এদিকে বাইরে বেলরক আবার আগের মতোই আর্কিডিয়া শহরের দিকে যেতে শুরু করে। এরপর জিমরা সকলে আর্কিডিয়া শহরের কাছে চলে আসে আর এখানেই তারা টাইটানটাকে আটকানোর কথা ভাবে। ডুক্সি ক্রোনোস্ফিয়ারে দেখে আর্চির শেষ মেসেজটা পেয়ে যায়। এখন চার্লি যেহেতু আর্চির সাথে ছিল, এই জন্য তাদের চিন্তা করার কোনো কারণ ছিল না। এরপর সকলে আগে কি করবে ভাবতে থাকে। ক্রোনোস্ফিয়ারটা কিভাবে ব্যবহার করতে হবে এই সম্পর্কে তাদের কিছুই জানা ছিল না। নারী তাদেরকে এই ক্রোনোস্ফিয়ারের কথা বলেছিল, হয়তো সেই ব্যাপারে কিছু জেনে থাকবে। ডুক্সি বলে সে জাদুর সাহায্যে আগেও নারীর মধ্যে গেছে, শুধু তাকে নারীর কাছে যেতে হবে। আর যা লোকেশন চেক করে দেখে এখন নারী মেক্সিকোতে আসে। এরপর ক্লিয়ার জিম আর ডুক্সিকে নারীর কাছে নিয়ে চলে আসে। নারী আবার সকলের উপর আক্রমণ করে দেয়, কিন্তু ডুক্সি যেমন তেমন করে তার হাতটা ধরে ফেলে আর নারী নিজের কন্ট্রোল ফিরে পেয়ে যায়। এরপর জিম নারীর কাছে জানতে চায় ক্রোনোস্ফিয়ারটাকে কিভাবে ব্যবহার করতে হবে। নারী সবকিছু পরিষ্কারভাবে বলতে পারে না আর আগের মতোই বলে ট্রোল হান্টার 9 কনফিগারেশনকে তৈরি করবে আর ক্রোনোস্ফিয়ার সবকিছুকে ঠিক করবে। সময়ের শাখা খুলবে ঠিক ফুলের পাপড়ির মতো। ট্রোল হান্টার সবকিছু জানে। জিম এই কথাগুলো থেকে বেশি কিছু বুঝতে পারে না। ডুক্সি বলে যাই হোক এখন তাদের কাছে নারী আছে। নারী টাইটানটাকে জাগিয়ে বলে এখন তাদের কাছে
শুধু নারী নয়, একটা টাইটানও আছে, কিন্তু এটা বাকি দুজন টাইটানদের থেকে অনেক দূরে ছিল। ক্লিয়ার বলে সে নারীকে আর্কিডিয়াতে টেলিপোর্ট করতে পারবে। পরের দৃশ্যে একটা স্কুল বাস করে কিছু বাচ্চারা আর্কিডিয়ার এই লোকেশনে ঘুরতে আসে। তখন তারা একটা বিশাল বরফের টাইটান দেখতে পায়। এই সময় জিম আর বাকিরা এখানে চলে আসে। এরপর ক্লিয়ার নিজের পুরো শক্তি দিয়ে নারী টাইটানকে এখানে টেলিপোর্ট করে দেয়। শীঘ্রই স্ক্যারেল আর নারীর মধ্যে তুমুল লড়াই শুরু হয়। একটা সময় স্ক্যারেল বাচ্চাদের গাড়ির উপর পড়তেই যাচ্ছিল, এটা দেখে নারীর সঙ্গে সঙ্গে স্ক্যারেলকে আটকে নেয়, এরপর পাহাড়ের মধ্যে ফেলে দেয়। স্ক্যারেল কিছু পাথরের নিচে চাপা পড়ে যায়। নারী আবার আক্রমণ করার জন্য কাছে আসতে শুরু করে। এমন সময় হঠাৎ স্ক্যারেল একটা বরফের টুকরো নারীর পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। নারীও নিজের একটা হাত স্ক্যারেলের বুকের মধ্যে গেঁথে দেয়। নারীর শরীর ধীরে ধীরে বরফে পরিবর্তন হতে শুরু করে, আর স্ক্যারেলের মধ্যেও গাছপালা জন্ম নিতে শুরু করে। এইভাবে সবশেষে দুজনেই মারা যায়। লড়াই শেষ হয়ে গেলেও নারীকে হারিয়ে সবাই অনেক দুঃখী হয়ে যায়। এরপর তারা দেখে বিলডক এখনো থেমে যায়নি, সে একভাবে এগিয়ে যাচ্ছে। ব্লিঙ্কি মার্লিনের বইটাকে আরেকবার চেক করে। জিম দেখে বইয়ের দুটো পাতা ছত্রাকের কারণে একসাথে আটকে ছিল। এটা থেকে তারা জানতে পারে টাইটানরা একসাথে হওয়ার জন্য পৃথিবীর কেন্দ্রে জড়ো হচ্ছিল না, তারা আর্কিডিয়ার নিচে থাকা হার্টস্টোনের সাথে যুক্ত হতে আসছিল। যদি একজন টাইটানের সাথে যুক্ত হয় তাহলেই পৃথিবীর পুনর্জন্ম শুরু হয়ে যাবে। এই সময় আর্কিডিয়ার নিচে থাকা হার্টস্টোনটা জ্বলতে শুরু করে। এরপর স্টুয়ার্ট আর বাকিরা জিমকে জানায় তারা এক্সকালিবার পেয়ে গেছে। জিম তাদের তাড়াতাড়ি আর্কিডিয়াতে ফিরে আসতে বলে। পরের দৃশ্যে সকলেই শহরের মধ্যে চলে আসে। এরপর জিম পাথরের মধ্যে থেকে এক্সকালিবারটাকে বের করার চেষ্টা করে, তবে অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হয়। এটা দেখে আজা বলে স্পেসশিপ আসলেই তারা পৃথিবী খালি করে দেবে। এমন সময় হঠাৎ চারিদিকে মাটি কাঁপতে শুরু করে। সকলে তাকিয়ে দেখে বিলডক শহরের কাছে চলে এসেছে। ধীরে ধীরে মাটির নিচ থেকে হার্টস্টোনটাও বাইরে বেরিয়ে আসে। সকলে ভেবে পাচ্ছিল না আগে কি করবে। এমন সময় স্টিভের অবস্থা খারাপ হতে শুরু করে। আজা এখন তার কাছে থাকতে পারতো না, এই জন্য ইলাই তার দেখাশোনার দায়িত্ব নেয়। জিম অ্যামুলেটটাকে দেখে ভাবতে শুরু করে সবকিছু ঠিক করার কিছু তো একটা উপায় আছে। হঠাৎ জিম খেয়াল করে অ্যামুলেটটার মধ্যে তাদের 9 জনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এটা দেখে জিম বুঝে যায় আসলে তারা 9 জনই হচ্ছে 9th কনফিগারেশন। জিম বাকিদের এটা জানায়। এরপর সকলে পাথরটার উপর হাত রাখে, আর এবারে জিম সহজেই এক্সকালিবারটাকে পাথর থেকে বের করে ফেলে। জিম এটার মধ্যে থেকে একটা স্টোন বের করে স্টুয়ার্টকে অ্যামুলেট আর স্টোনটা দিয়ে বলে তাড়াতাড়ি ক্যাসেলে ফিরে গিয়ে এটাকে ঠিক করো। এরপর সকলে বিলডককে আটকানোর জন্য তার কাছে যেতে শুরু করে। তাদের প্ল্যান ছিল সকলে একসাথে বিলডকের উপর আক্রমণ করবে। এই বিশাল টাইটানের উপর ওঠার জন্য ডুক্সি সকলের উপর এক প্রকারের ম্যাগনেটের মতো জাদু করে। এর কারণে তারা সূর্য জায়গাতেও চলাফেরা করতে পারছিল। ধীরে ধীরে সকলে টাইটানের উপরে উঠতে শুরু করে, তবে টবি নিচেই থেকে যায়, কারণ সে গাড়ির সাথে অনেক ভালোভাবে আটকে গিয়েছিল। অন্যদিকে এই কেওটিক সিচুয়েশনের মধ্যে স্টিভ তার বাচ্চাদের জন্ম দেয়। পরের দৃশ্যে সকলেই বিলডকের কাছে চলে আসে। বিলডক এমনিতেই অনেক বেশি শক্তিশালী ছিল। প্রথমে সে বারবাটাসকে ধরে দূরে ফেলে দেয়। সকলে একসাথে বিলডকের উপর আক্রমণ করতে শুরু করে। বিলডক নিজের চারিদিকে একটা প্রোটেকশন বানিয়ে নেয়। এরপর ক্রেল, আজা আর ডুক্সিকেও নিচে ফেলে দেয়। এটা দেখে ক্লিয়ার আর আজা আর ক্রেলকে বাঁচাতে চলে যায়। ডুক্সি নিজেই জাদু জানতো, এজন্য তার কোনো ক্ষতি হয় না। এখন জিম আর বিলডক একদম সামনাসামনি ছিল। অন্যদিকে স্টুয়ার্ট সফলভাবে মার্লিন স্টোনটাকে অ্যামুলেটে লাগিয়ে দেয়, কিন্তু সেটা এবারও কাজ করে না। এরপর জিম আর বিলডকের মধ্যে জোরদার লড়াই শুরু হয়। জিম বিলডকের সামনে এবারও টিকতে পারছিল না। নিচে ক্লিয়ার বাকিদের নিয়ে আবার জিমের কাছে আসার চেষ্টা করে, কিন্তু পোর্টাল বানানোর জন্য তার মধ্যেও বেশি শক্তি ছিল না। এছাড়া ক্লিয়ার জানায় বিলডকের জাদু অনেক শক্তিশালী। একথা শুনে টবির মাথায় একটা আইডিয়া আসে, আর সে জাদুকে থামিয়ে দেওয়ার ডিভাইসটা নিয়ে সোজা টাইটানের দিকে যেতে শুরু করে। এদিকে বিলডক সবশেষে জিমকে হারিয়ে দেয়, আর তাকে এই শেষ সময়ে নিজের কাছের মানুষদের কাছে ফিরে যেতে বলে। জিমের কাছে এখন অ্যামুলেট ছিল না, এর জন্য বিলডক বলে তুমি কোনো হিরো নও। এর উত্তরে জিম বলে অ্যামুলেট আমাকে হিরো বানায়নি, আমি প্রথম থেকে হিরো ছিলাম। জিমের এই কথাগুলো বলতেই হঠাৎ অ্যামুলেটটা অন হয়ে যায়, আর সেটা উড়ে জিমের কাছে আসতে শুরু করে। ক্লিয়ার আর বাকিরা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। টুবিও অ্যামুলেটটাকে দেখতে পায়। এরপর বিলডক জিমের উপরে ফাইনাল অ্যাটাক করে। তখন অ্যামুলেটটা সামনে এসে জিমকে বাঁচিয়ে নেয়। ধীরে ধীরে অ্যামুলেটটা জিমের সাথে যুক্ত হয়ে যায়, আর সে নিজের ট্রোল হান্টার ফর্ম ফিরে পেয়ে যায়। এরপর দুজনের মধ্যে আবার তুমুল লড়াই শুরু হয়, আর এইবার জিম বিলডককে হারিয়ে তার লাঠিটাকে ভেঙে দেয়। এরপরে বিলডক হার মানে না, আর সে আচমকা লাঠিটাকে জিমের পেটে গেঁথে দেয়। এরপর সে হার্টস্টোনের সাথে টাইটানটাকে যুক্ত করতে শুরু করে। এই সময় নিচে টবি জাদু থামানোর ডিভাইসটিকে চালু করে দেয়, এর জন্য বিলডকের সব জাদু থেমে যায়। জিম এই সুযোগে বিলডকের উপর আক্রমণ করে দেয়। বিলডক মারা যেতেই তার টাইটানটাও ভেঙে নিচে পড়ে যায়। এরপর জিম ধোয়ার মধ্যে থেকে বেরিয়ে আসে। সকলে জিমকে দেখে অনেক খুশি হয়ে যায়। এই সময় ইলাই আর স্টিভও এখানে চলে আসে। আজা দেখে তাদের টোটাল 7টা বাচ্চা হয়েছে। এরপর ক্লিয়ার জিমকে বলে তাহলে তুমি সবকিছু ঠিক করতে পেরেছো। এর উত্তরে জিম বলে টবি সাহায্য না করলে সেটা কখনোই করতে পারতো না। টবির কথা আসতেই সকলের খেয়াল হয় টবি এখানে নেই। এরপর জিম পাথরের মধ্যে থেকে টবিকে বের করে। টবি জিমের কাছে জানতে চায় তারা কি পৃথিবীকে বাঁচাতে পেরেছে। জিম বলে হ্যাঁ। টবির অবস্থা এখন অনেক খারাপ ছিল। সকলে এটা দেখে খুবই দুঃখী হয়ে যায়। জিম টবিকে হার মানতে বারণ করে। তারা জাদু বা অন্য কোনো এলিয়েন টেক দিয়ে তাকে আবার ঠিক করে দেবে। টবি বলে আমি হার মানছি না, তোমার কাছ থেকে শিখেছি। জিম বলে আমাকে একা ছেড়ে যেও না। এর উত্তরে টবি বলে আমি সবসময় তোমার সাথে ছিলাম আর থাকবো। এরপর সে সকলকে বিদায় জানিয়ে চলে যায়।
আর রেগে গিয়ে ক্রোনোস্ফিয়ারটাকে ছুঁড়ে ফেলে দেয়। এর জন্য ক্রোনোস্ফিয়ারের একটা দিক ভেঙে যায় আর সেটার মধ্যে থেকে আলো বের হতে শুরু করে। এটা দেখে জিমের একটা কথা মনে পড়ে। সে এক্সক্যালিবার দিয়ে ক্রোনোস্ফিয়ারটাকে সম্পূর্ণ ভেঙে ফেলে। এরপর এটার মধ্যে থেকে টাইম স্টোন বের হয়। নারে আগে তাদের যেই কথাটা বলেছিল ক্রোনোস্ফিয়ার সবকিছু ঠিক করবে, সময়ের শাখা খুলবে ঠিক ফুলের পাপড়ির মতো। সকলেই বুঝে যায় আগে কি করতে হবে। ডুক্সি জিমকে সাবধান করে বলে অতীতে ফিরে গেলে হতে পারে অবস্থা এর থেকেও খারাপ হবে। আমরা এবার অনেক কষ্টে পৃথিবীকে বাঁচিয়েছি। ব্লিঙ্ক বলে কিন্তু এতে আমরা নিজেদের অনেক সাথীকেও হারিয়ে ফেলেছি, হতে পারে জিম সকলকে বাঁচিয়ে নেবে। জিমের জন্য এই সিদ্ধান্তটা সহজ ছিল না। জিম বলে কাঁধে দায়িত্বের ভার শুধু হিরোরাই উঠাতে পারে, আমি আবার তোমাদের সকলকে খুঁজে নেব। এরপর জিম কিলার আর বাকিদের বিদায় জানিয়ে অতীতে ফিরে চলে যায়। পরের দৃশ্যে নিজের বিছানায় জিমের চোখ খোলে। আজকে সে ব্রিজের নিচে ট্রুল হান্টার অ্যামুলেটটা পেয়েছিল। জিম টবিকে খোঁজার জন্য বাইরে চলে আসে, কিন্তু এখানে সে কাউকেই দেখতে পায় না। সে একটা নোংরা তুলে ডাস্টবিনে ফেলে দেয়। তখন হঠাৎ এই পিছন থেকে টুবি চলে আসে আর জিম তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে স্কুলে জিম কিলারের সাথে দেখা করে। কিলার স্কুলে হওয়া রোমিও জুলিয়েট নাটকের জন্য প্যাম্পলেট বিলি করছিল। জিমেতে অংশ নেওয়ার জন্য তার কাছ থেকে একটা প্যাম্পলেট নিয়ে নেয়। এরপর জিম মিস্টার স্টিংলারের সাথে দেখা করে আর তাকে ডিনারের জন্য নিজের বাড়িতে ইনভাইট করে। স্কুলের মধ্যে আমরা স্টিভকেও দেখতে পাই যে এখন বাচ্চাদের বুলি করছিল, যদিও আগে গিয়ে সে ভালো হয়ে যায়। টবির বাড়ি ফেরার সময় জিম তাকে ব্রিজের রাস্তা দিয়ে যেতে বলে আর নিজে নাটকের জন্য অডিশন দিতে চলে যায়। এখানে জিম ডায়লগ বাজি করে ক্লিয়ারকেও ইমপ্রেস করে নেয়। জিমের বলা কথাগুলো সত্যি অনেক ইন্সপায়ারিং ছিল, যেমন ভয় আমাদের দুর্বলতা নয়, ভয়কে সাইডে রেখে সমস্যার মোকাবেলা করে আমরা নিজেদেরকে হিরো প্রমাণ করি। এই জন্য শুধুই চিন্তা করো না, যা করতে চাও শুরু করো। মনে রেখো ভয়ের আগেই রয়েছে জিত। এদিকে টুবি ব্রিজের নিচে অ্যামুলেটটা খুঁজে পায় আর সে হয়ে যায় নতুন ট্রুল হান্টার। এবং এইভাবেই পুরো টাইম লাইনকে চেঞ্জ করে সিনেমা এইখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটার জন্য আমি 30টা লাইক এম রাখছি, কমপ্লিট করে দিও। আর যদি এমন কোনো অ্যানিমেটেড সিনেমা থাকে যেটার এক্সপ্লেন তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।